গুড মর্নিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ঘরে বসে শিক্ষার পক্ষ থেকে আমি তৌহিদুল ইসলাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসটি। আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। যারা আমাদের নিয়মিত পার্টিসিপেন্ট রয়েছেন এবং ফেসবুক লাইভ থেকে যারা আমাদের সাথে কানেক্টেড, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাসটি। আমরা আলোচনা করছিলাম আমাদের অধ্যায় 11 তথ্য ও উপাত্ত চ্যাপ্টারটি নিয়ে, যে চ্যাপ্টারটি অলরেডি আমরা শেষের দিকে চলে এসেছি। আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, আপনারা যদি এখনো কেউ নতুন জয়েন করে থাকেন অবশ্যই আমাদের প্রিভিয়াস রেকর্ডেড ফেসবুক লাইভ ক্লাসগুলো থেকে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে নেবেন, যাতে করে আমাদের এই হোল চ্যাপ্টারটির বেসিক নলেজটি আপনাদের সকলের ক্লিয়ার হয়ে যায়। আমরা আজকে পর্যায়ক্রমে আলোচনা করছিলাম কিছু সৃজনশীল নিয়ে, ঠিক সেখান থেকে আমরা আবার আজকে শুরু করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার স্লাইডটি সকলে দেখতে পাচ্ছেন, যদি দেখতে পেয়ে থাকেন আমাকে একটু থামস আপ দিয়ে জানিয়ে দিবেন। আপনারা কি সকলে আমাকে থ্যাংক ইউ সো মাচ। আমরা আলোচনা করছিলাম কিছু সৃজনশীল নিয়ে, আজকে সেই পর্যায়ক্রমিক সৃজনশীলেরই নতুন একটি সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। আমি আতিকা তাসনিম শারিকার কাছে একটু যাচ্ছি, আপনাকে আমি আনমিউট করার একটা রিকোয়েস্ট দিয়েছি। আতিকা তাসনিম শারিকা, আপনাকে আমি আনমিউটের একটি রিকোয়েস্ট দিয়েছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি। আচ্ছা, আপনি কি আমার গত ক্লাসটি করেছিলেন? জি। আচ্ছা, গত ক্লাসে আমরা যেই বাড়ির কাজগুলো দিয়েছিলাম বা যেই কাজগুলো আমরা করেছিলাম বা যে ক্লাসগুলো আমরা করেছিলাম সেই বাড়ির কাজগুলো কি আমরা বাসায় করতে পেরেছি? জি। আচ্ছা, আমরা গত ক্লাসে শেষের দিকে একটি আয়তলেখ নিয়ে আলোচনা করছিলাম। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে আয়তলেখের বিবরণটি আমরা কিভাবে লিখতে পারি? আমাদের আয়তলেখ হচ্ছে গিয়ে প্রথমে আমাদের একটা উপাত্ত দেওয়া থাকে, সেখান থেকে একটা সারণী বের করতে হয়। তো সেই সারণীর উপর ভিত্তি করে আমরা একটা আয়তলেখ তৈরি করি। সেখানে আপনার শ্রেণী ব্যক্তিটা নিচে হয়, মানে এক্স অক্ষ বরাবর হয়, এক্স অক্ষ বরাবর হয় এবং ওয়াই অক্ষ বরাবর হয় গণসংখ্যা। এক্স্যাক্টলি। আমরা প্রথম 5 ঘরকে ভাঙা চিহ্ন দিয়ে প্রকাশ করি অথবা ফাঁকা চিহ্ন দিয়ে প্রকাশ করি। এরপরে থেকে আমরা শ্রেণী ব্যক্তি ধরে সেটার গণসংখ্যা অনুযায়ী আমরা মান বসিয়ে সেটার আয়তলেখটা তৈরি করি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ঠিক তার পরবর্তী সৃজনশীল থেকে আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে যে পর্যন্ত করছিলাম তার পরবর্তী স্লাইড থেকে আমরা আজকে আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। এটি যদি একটি সৃজনশীল হয়, আমরা নিশ্চয়ই সকলে আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বলা হয়েছে 50 জন ছাত্রী গণিতের প্রাপ্ত নম্বরের একটি নিবেশন সারণী দেওয়া হয়েছে। যদি 50 জন ছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী দেওয়া থাকে, এমন প্রাপ্ত নম্বর 60 পেয়েছে গণসংখ্যা 5 জন, 65 পেয়েছে 8 জন, 70 পেয়েছে 11 জন, 75 পেয়েছে 15 জন, 80 পেয়েছে 8 জন এবং 85 পেয়েছে 3 জন। যদি এমন কোন সারণী আমাদেরকে দেওয়া থাকে এবং আমাদের এমন একটি প্রশ্ন দেওয়া থাকে, ক মধ্যক নির্ণয় করতে হবে, খ গড় নির্ণয় করতে হবে এবং গ পাই চিত্র আঁকতে হবে। আমরা অলরেডি সকলেই পাই চিত্র, গড়, মধ্যক প্রচুরক করার মূল বেসিক নিয়মগুলো কিন্তু শিখে ফেলেছি। তারপরেও আমরা আজকে একটু ফর রিভাইজ এই সৃজনশীল একটু প্র্যাকটিস করব। একটু আনকমন সৃজনশীল ছিল আপনাদের মূল বইতে, দ্যাটস ওয়াই আমরা এই সৃজনশীলটি স্লাইডে নিয়ে এসেছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি সারণী দেওয়া আছে এবং এই সারণী থেকে আমাদেরকে বলেছে মধ্যক নির্ণয় করতে। আমরা নিশ্চয়ই সকলে জানি মধ্যক নির্ণয় করার জন্য আমাদের দুটো ফর্মুলা রয়েছে। একটি ফর্মুলা ছিল এমন জোড় সংখ্যার জন্য এবং অন্য ফর্মুলাটি ছিল এমন বিজোড় সংখ্যার জন্য। এখন আমাদের প্রশ্ন হচ্ছে জোড় সংখ্যার জন্য ফর্মুলাটি কি বা বিজোড় সংখ্যার জন্য ফর্মুলাটি কি, যেটি অলরেডি আমরা প্র্যাকটিস করেছি। জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা দিয়ে মধ্যক নির্ণয় করতে গেলে বা এমন যদি কখনো কোনো সারণী দেওয়া থাকে, আমাদেরকে যে কাজটি করতে হবে তিনটি বক্স তৈরি করতে হবে, মানে একটি বক্সে তিনটি ঘর করতে হবে, তিনটি কলাম করতে হবে। এমন ভাবে প্রাপ্ত নম্বরের একটি ঘর থাকবে, গণসংখ্যার একটি ঘর থাকবে এবং ক্রমযোজিত গণসংখ্যার একটি ঘর থাকবে। আমরা নিশ্চয়ই সকলে ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম ইতিমধ্যে শিখে ফেলেছি, তারপরেও আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি।
ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ ক্রমান্বয়ে যোগ করার মাধ্যমে আমরা যে গণসংখ্যাগুলো পাবো সেগুলোকে কিন্তু আমরা বলছি ক্রমযোজিত গণসংখ্যা। অ্যাজ লাইক এমন প্রথমটি ছিল 5, দ্যাটস ওয়াই প্রথম ক্রমযোজিত গণসংখ্যাটি 5ই বসবে। তারপরেরটি 5 এর সাথে 8 কে যোগ করে আমরা পাচ্ছি 13, এর পরেরটি পাচ্ছি 13 এর সাথে 11 যোগ করে 24, তারপরটি পাচ্ছি 24 এর সাথে 15 যোগ করে 39, এর পরেরটি পাচ্ছি 39 এর সাথে 8 যোগ করে 47, এবং তারপরটি পাচ্ছি 47 এর সাথে 3 যোগ করে 50। এখানে একটি কথা মনে রাখতে হবে, ক্রমযোজিত গণসংখ্যার শেষের ঘরের সংখ্যাটি বা সবার শেষের যে ক্রমযোজিত গণসংখ্যাটি আসবে সেটি অবশ্যই কিন্তু আমাদের মোট ছাত্র বা ছাত্রীর নাম্বারটি হবে। যদি ইন কেস কারো আমরা দেখি কখনো ক্রমযোজিত গণসংখ্যার শেষের সংখ্যাটি টোটাল স্টুডেন্ট নাম্বারের সাথে মিলছে না, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বের করায় কোথাও ভুল ছিল। আমরা দেখতেই পাচ্ছি এখানে n ইকুয়াল টু ছিল 40 বা 40, যা একটি জোড় সংখ্যা ছিল, এবং আমরা সকলে জানি জোড় সংখ্যার জন্য একটি সূত্র রয়েছে মধ্যক বের করার। সেই সূত্রটি হচ্ছে এমন, n/2 তম পদ যোগ n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2। আমি আবারও বলছি, n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ ডিভাইডেড বাই 2। এই ফর্মুলাটি আমরা ইউজ করব কখন? যখন আমাদের কোনো সারণী দেওয়া থাকবে এবং সেই সারণীতে কিছু শ্রেণী থাকবে, বাট উল্লেখ্য যে সেই শ্রেণীতে যদি কোনো শ্রেণী ব্যাপ্তি না থাকে তখন আমরা এই ফর্মুলাটি ইউজ করব। কিন্তু যদি শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকতো তাহলে কিন্তু ফর্মুলাটি অন্যরকম হয়ে যেত। যে ফর্মুলাটি আসলে আমরা জানবো আপার ক্লাসে, অথবা আমি আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমি সেই ফর্মুলাটি নিয়ে আসার চেষ্টা করব। যে ফর্মুলাটি মূলত আপনাদের মূল বোর্ড বইতে নেই, বাট আপার ক্লাসের জন্য আপনারা সেই ফর্মুলাটি কাজে দেবে। অনেক সময় খুবই রেয়ার বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় সেই ফর্মুলা দিয়ে ম্যাথ চলে আসতে পারে। আমরা এখন তাহলে পরবর্তী টপিক সিতে চলে যাচ্ছি। যদি আমরা n এর মানটি বসিয়ে দিই, এখানে n এর মান ছিল কত আমাদের? 40 বা 40। এখন আমরা যদি n এর জায়গায় 40 বসিয়ে দেই, আমরা এমনটা পাচ্ছি 20 তম পদ যোগ 21 তম পদ ডিভাইডেড বাই 2। কথা হচ্ছে 20 তম এবং 21 তম পদটি আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এই 20 তম এবং 21 তম পদটিকে আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে লক্ষ্য করতে হবে সেই ক্রমযোজিত গণসংখ্যায়। আমরা যদি একটু ক্রমযোজিত গণসংখ্যাটা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 5 আছে। প্রথম ঘরটিতে ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে 5, অর্থাৎ প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যা 5 বলতে আমরা কি বুঝি? এখানে 1 থেকে বা 0 থেকে 5 পর্যন্ত গণসংখ্যা অবস্থিত। আবার দ্বিতীয় ঘরের গণসংখ্যাটি কি রয়েছে? 13, অর্থাৎ 5 এর পর থেকে নিয়ে 13 পর্যন্ত এই দ্বিতীয় ঘরে অবস্থিত। আবার 13 এর পর থেকে নিয়ে 24 পর্যন্ত তৃতীয় ঘরে অবস্থিত। 24 এর পর থেকে নিয়ে 39 পর্যন্ত চতুর্থ ঘরে অবস্থিত। 39 এর পর থেকে নিয়ে 47 পর্যন্ত পঞ্চম ঘরে অবস্থিত, এবং 47 এর পর থেকে নিয়ে 50 পর্যন্ত ষষ্ঠ ঘরে অবস্থিত। এখন আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন ছিল 20 তম এবং 21 তম পদ। সো 20 তম এবং 21 তম পদটি কোথায় অবস্থিত? আমরা দেখতেই পাচ্ছি এই 24টা যেই ঘরে অবস্থিত, 24 যেই ঘরে অবস্থিত ঠিক ওই ঘরেই কিন্তু আমার 20 এবং 21 তম পদটি রয়েছে। 24টা যেই ঘরে রয়েছে ঠিক ওই ঘরে আমার 20 এবং 21 তম পদটি রয়েছে। তাহলে 20 তম পদের মানটি কত হচ্ছে? 70। আবার 21 তম পদের মানটি কত হচ্ছে? তাও কিন্তু আমাদের 70 হচ্ছে। অর্থাৎ আমরা যদি এখানে মানটি বসিয়ে দেই, আমরা এমনটা পাচ্ছি 70 যোগ 70 ডিভাইডেড বাই 2। এখন আমরা যদি এখানে মান বসিয়ে দেই, 70 যোগ 70 ইজ ইকুয়াল টু হচ্ছে 140, যেটিকে আমরা 2 দ্বারা ডিভাইড করে দিব। এখন 140 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করে দিই, আমরা পাচ্ছি কি? 70। অর্থাৎ আমাদের মধ্যকের মানটি কিন্তু আমরা ইতিমধ্যে পেয়ে গিয়েছি। মধ্যকের মানটি হচ্ছে 70। এবার আমরা আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাচ্ছি, খ নাম্বার। খ নাম্বারে বলা ছিল আমাদের একটি গড় বের করতে। এখন যদি কখনো শ্রেণী থাকে কিন্তু শ্রেণী ব্যাপ্তি না থাকে, আমরা নিশ্চয়ই সকলে শ্রেণী ব্যাপ্তি সম্পর্কে জানি। শ্রেণী ব্যাপ্তি দ্যাট মিনস 1 থেকে 5 কিংবা 6 থেকে 10, 11 থেকে 15 বা 16 থেকে 20, এমন একটি ডিফারেন্স দেওয়া থাকে বা এত থেকে এত পর্যন্ত বলা থাকে।
বাট এখানে একটি শ্রেণীর ঘর দেওয়া আছে যেটি প্রাপ্ত নম্বর নামে প্রকাশ করা হয়েছে, কিন্তু এই প্রাপ্ত নম্বরের ঘরগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে নম্বরগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো ব্যাপ্তি নেই, অর্থাৎ কোনো ডিফারেন্স নেই। যখন কোনো ডিফারেন্স থাকবে না তখন গড় বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই প্রাপ্ত নম্বরের ঘরের যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা ধরে নিব এফআই। আমি আবারও বলছি, প্রাপ্ত নম্বরের ঘরে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা ধরে নিব এফআই। কখন? যদি ব্যাপ্তি না থাকে, শ্রেণী বলে এবং ব্যাপ্তি না থাকে, তখন আমরা এই ঘরের নম্বরগুলোকে এফআই ধরে নিব। এবং গণসংখ্যাটি ছিল আমাদের 5, 8, 11, 15, 8, 3। এই গণসংখ্যাগুলোকে আমরা কিন্তু ধরে নিব। আচ্ছা সরি, এখানে প্রিন্টিং এর কারণে, প্রিন্টিং টাইপিং মিস্টেকের কারণে এখানে একটু উল্টা হয়ে গিয়েছে। গণসংখ্যাকে আমরা ধরবো এফ এবং প্রাপ্ত নম্বরের ঘরটিকে আমরা ধরবো এক্স। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এখানে টাইপিং মিস্টেকের কারণে একটি ভুল হয়েছে। গণসংখ্যাকে আমরা ধরবো এফ এবং প্রাপ্ত নম্বরকে আমরা ধরবো এক্স। বিকজ অফ, আমি আমার প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে বলেছিলাম গণসংখ্যাকে আমরা ইংরেজিতে প্রকাশ করি ফ্রিকোয়েন্সি দিয়ে। গণসংখ্যাকে আমরা ইংরেজিতে প্রকাশ করি ফ্রিকোয়েন্সি দিয়ে। সেই সেন্স থেকে আমরা মনে রাখবো অলওয়েজ যে গণসংখ্যার ঘরে বা গণসংখ্যা যা থাকবে সেই নম্বরগুলোকে বা সেই সংখ্যাগুলোকে আমরা এফ ধরে নেব, এবং অন্য যেই ঘরটি থাকবে বা শ্রেণীর যে ঘরটি থাকবে সেই ঘরের নম্বরগুলোকে আমরা এক্স ধরে নিব। এখন রীতিমতো আমরা অলরেডি জানি গড় নির্ণয় করতে গেলে এফআই এক্সআই বের করতে হবে। তাহলে আমরা যদি এফআই এক্সআই বের করি, এই যে দুটো সংখ্যা রয়েছে 7 এবং 5, এই দুটোকে জাস্ট গুণ করে দিব। এখন এই দুটোকে গুণ করে দিলে কত হচ্ছে? 300। 65কে 8 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 520। 70কে 11 দ্বারা গুণ করলে হচ্ছে কত? 770। এইভাবে আমরা প্রত্যেকটি ঘরের এফআই এক্সআই বের করে নিব। এই রকম ভাবে আমরা প্রত্যেকটি ঘরের এফআই এক্সআই কে বের করে নিব, এবং টোটাল যে এফআই এক্সআই টি রয়েছে এই টোটাল এফআই এক্সআই টিকে আমরা নিচে মোট আকারে লিখব। সামেশনটিকে আমরা নিচে মোট আকারে লিখব। এখন এফআই এক্স এর যতগুলো মান বের হয়েছে সবগুলো মানকে একত্রে করলে আমরা পাচ্ছি 3610। আবার গণসংখ্যাগুলো যা ছিল সবগুলো মানকে একত্রে করলে আমরা কিন্তু পাচ্ছি 50। এবার আমরা কি করব? এবার সেই আগের জিনিস, গড় বের করার একটি কমন ফর্মুলা রয়েছে, যে ফর্মুলাটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম। গড় বের করার কমন ফর্মুলাটি হচ্ছে এমন: সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই এন। সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই এন। তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসিয়ে দেই আমরা পাচ্ছি এমন 3610 ডিভাইডেড বাই 50। এখন আমরা জাস্ট নরমাল ক্যালকুলেশনের মাধ্যমে এই গড়ের মানটি বের করে ফেলব। আমরা কি এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছি? গড় বের করা পর্যন্ত আমরা কি এই গড় বের করা পর্যন্ত সকলে বুঝেছি? থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা নিশ্চয়ই জানি যে গণসংখ্যাকে আমরা সবসময় কি ধরবো? এফআই। এবং গণসংখ্যা বাদে যেই ঘরগুলো থাকবে সেটাকে আমরা কি ধরবো? এক্সআই। এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে গণসংখ্যাকে আমরা ইংরেজিতে প্রকাশ করি ফ্রিকোয়েন্সি দ্বারা। গণসংখ্যাকে আমরা ইংরেজিতে প্রকাশ করি ফ্রিকোয়েন্সি দ্বারা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি শব্দের বাংলা অর্থটাই কিন্তু গণসংখ্যা। সো গণসংখ্যার ঘরটিকে আমরা সবসময় এফআই নিব এবং অন্য ঘরটিকে আমরা এক্সআই নিব। এই রকম ভাবে আমরা এফআই এক্সআই গুণ করে, সামেশন করে, সূত্র দিয়ে মান বসিয়ে গড়ের অ্যান্সারটি বের করে ফেলতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। এবার আমরা আমাদের পরবর্তী কোশ্চেনের অ্যান্সারটিতে চলে যাচ্ছি। গ নাম্বার প্রশ্নটি আমাদের কি ছিল? গ নাম্বার প্রশ্নটিতে আমাদের একটি পাই চিত্র অঙ্কন করতে বলেছে, এবং আমরা নিশ্চয়ই সকলে জানি যে পাই চিত্র মূলত কিন্তু আঁকা হয় একটি বৃত্তের মধ্যে। এখন একটি বৃত্তের মাঝখানে যে কেন্দ্রটি থাকে সেই কেন্দ্রের চারদিকে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ থাকে বা 360 ডিগ্রি কোণ থাকে। এখন যদি চারদিকে 360 ডিগ্রি কোণ থাকে, আমরা যদি কোনো পাই চিত্র অঙ্কন করতে যাই সেই পাই চিত্রের মধ্যে আমাদের টোটাল কোণের মানটি হবে 360। তাহলে 50 জন ছাত্রীর জন্য, এখানে আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল 50 জন এবং টোটাল কোণ ছিল 360। আমি আবারও বলছি, টোটাল স্টুডেন্ট নাম্বার ছিল 50 জন এবং পাই চিত্রের টোটাল কোণের পরিমাপ কিন্তু 360 ডিগ্রি, আমরা সকলে জানি। তাহলে আমরা বলতে পারছি এইভাবে 50 জন ছাত্রীর জন্য উৎপন্ন কোণ 360 ডিগ্রি। এখন যদি 50 জনের জন্য 360 ডিগ্রি কোণ হয়, একজন ছাত্রীর জন্য উৎপন্ন কোণ কত হচ্ছে?
নর্মালি আমরা ঐকিক নিয়মের মাধ্যমে ভাগ করে বের করতে পারছি, যেটা হচ্ছে 7.2 ডিগ্রি। এবার আমাদের যে বক্সটি দেওয়া ছিল সেই বক্সের মধ্যে কিন্তু কিছু গণসংখ্যা ছিল। আমরা যদি আমাদের প্রিভিয়াস স্লাইডটিকে খেয়াল করি বা লক্ষ্য করি, যে বক্সটি ছিল সেই বক্সের মধ্যে কয়েকটি শ্রেণীর জন্য কয়েকটি গণসংখ্যা দেওয়া ছিল। সেই গণসংখ্যার ঘরে কিছু মান বলা আছে, সেই মানগুলোর জন্য কোণের পরিমাণগুলো আমাদেরকে বের করে নিতে হবে। আমি আবারও বলছি, আমরা একটু আমাদের পিছনের স্লাইডটিতে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের ঘরগুলোতে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গণসংখ্যার বেশ কিছু মান দেওয়া আছে, 5, 8, 11, 15, 8 এবং 3। আমি আবার বলছি 5, 8, 11, 15, 8 এবং 3। এখন এই যে গণসংখ্যাগুলো রয়েছে, এই গণসংখ্যাগুলোর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই গণসংখ্যাগুলোর জন্য কোণের পরিমাণগুলোকে বের করতে হবে। আমরা কিভাবে বের করব? এই যে একজন ছাত্রীর পরিমাণ আমরা বের করেছি, এই একজন থেকে আমরা 5, 8, 11, 15, 13 অর্থাৎ যেই গণসংখ্যাগুলো আমাদের বক্সে রয়েছে সেই গণসংখ্যাগুলোর জন্য কোণের মানগুলো বের করে ফেলব। যদি আমরা বের করি তাহলে এমন পাচ্ছি, 5 জন ছাত্রীর জন্য উৎপন্ন কোণের পরিমাণ 7.2 কে আমরা 5 দ্বারা গুণ করে দিব, তাহলে আমরা পাচ্ছি কত? 36 ডিগ্রি। একই রকম ভাবে বাকি যেই গণসংখ্যাগুলো রয়েছে, অর্থাৎ 8 জন, 11 জন, 15 জন, 13 জন, ওই গণসংখ্যাগুলো দিয়েও আমরা একই রকম ভাবে কিন্তু কোণের মানগুলো বের করে ফেলব ঐকিক নিয়মের মাধ্যমে। খুব ইজি একটা টপিকস বা খুব ইজি একটা জিনিস। এই নিয়মগুলো আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখে আসছি। তাহলে এইভাবে যদি আমরা কোণের মানগুলোকে বের করি, বের করার পরের কাজটি কি? 5, 8, 11, 15 এবং আরেকটি নাম্বার ছিল 8 জন, প্রত্যেকের জন্য আমরা কোণের মানগুলো বের করলাম। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই মানগুলো দিয়ে পাইচিত্র অঙ্কন করব, কিংবা কিভাবে আমরা বুঝবো যে আমাদের কোণের মানগুলো বের করা ঠিক আছে কি নেই, সেটি বোঝার একটি টেকনিক আমি অলরেডি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। আমি আবার একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেটি বের করার জন্য আপনাদেরকে যেই কাজটি করতে হবে, এরকম একটি বক্স তৈরি করে নিতে হবে। আমরা যদি বক্স তৈরি করি, এটি তো আমাদের ঘরে বলাই ছিল, প্রাপ্ত নম্বরের একটি ঘর দেওয়াই ছিল প্রশ্নে, গণসংখ্যারও একটি ঘর প্রশ্নে দেওয়া ছিল। এই জিনিসগুলো হচ্ছে কোণের পরিমাণ। আমরা যেই কোণগুলো মাত্র ঐকিক নিয়মের মাধ্যমে বের করলাম, সেই কোণগুলোর পরিমাণগুলো ছিল এই মানগুলো। এখন কথা হচ্ছে আমরা কিভাবে বুঝবো বা হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড যে আমাদের কোণের মানগুলো বের করা ঠিক আছে? সেটা বোঝার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে যে মানগুলো রয়েছে, এইখানে যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে আমরা জাস্ট ক্যালকুলেটরে উঠাবো। ক্যালকুলেটরে যদি আমরা সামেশন করি, যদি এই সবগুলো কোণের সামেশন 360 ডিগ্রি হয় বা 360 ডিগ্রি হয়, তার মানে আমরা বুঝে নিব আমাদের কোণ বের করা ঠিক আছে। কিন্তু যদি আমরা কেউ দেখি আমাদের 360 ডিগ্রি কোণ হচ্ছে না, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের কোনো এক জায়গায় ঘাপলা হয়েছে বা কোনো এক জায়গায় মিস্টেক হয়েছে। তখন আমরা সেই বুঝার মাধ্যমে আমাদের মিস্টেকটিকে ঠিক করে নিব। এবার পাইচিত্র আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি পাইচিত্র অঙ্কন করা হয়েছে। যে পাইচিত্রের মধ্যে অনেকগুলো ঘর দেখতে পাচ্ছ, একটি, দুটো, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, অর্থাৎ এখানে 6টি ঘর রয়েছে। এই 6টি ঘর কিন্তু 6টি নাম্বারের জন্য, 60, 65, 70, 75, 80, 85। এই যে কোণের মানগুলো ছিল, এই যে নম্বরগুলো ছিল, এই নম্বরগুলোর কোণের মানের জন্য কিন্তু আমরা এই পাইচিত্রটি অঙ্কন করেছি। পাইচিত্রটা যে অঙ্কন করব, সেটা করার জন্য কিন্তু আমার এই কোণগুলো প্রয়োজন। অর্থাৎ পর্যায়ক্রমিক ভাবে আমরা প্রথমে 36 ডিগ্রি একটা কোণ আঁকবো একটি বৃত্তের মধ্যে, তারপরে আঁকবো আমরা 57.6 ডিগ্রি, তারপরে আঁকবো 79.2 ডিগ্রি, এরপরে 108 ডিগ্রি, এরপরে 57.6 ডিগ্রি, এরপরে কিন্তু আমরা নিয়ে আসবো 21.6 ডিগ্রি। এই কোণগুলো আমরা চাঁদার মাধ্যমে একটি বৃত্তের মধ্যে জাস্ট বসিয়ে দিব। আমরা যদি চাঁদা দিয়ে একটি বৃত্তের মধ্যে বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের এই পাইচিত্রটি অঙ্কন করা হয়ে গেল। আশা করছি আমরা সকলে এই পর্যন্ত বুঝতে পেরেছি। আমরা কি সকলে বুঝতে পেরেছি? জি, থ্যাংক ইউ সো মাচ। আমরা নিশ্চয়ই সকলে কোণ আঁকতে পারি। কোণ আঁকতে গেলে আমাদের কি লাগে? চাঁদা লাগে। আমরা একটি বৃত্ত নিব, বৃত্তের মধ্যে একটি চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে যে কোণগুলো আমাদের ছিল সেই কোণগুলোকে পর্যায়ক্রমিক ভাবে জাস্ট এঁকে দেব। এঁকে দিলেই সেটি আমাদের কি হয়ে গেল? পাইচিত্র হয়ে গেল। এবং মনে রাখতে হবে সবগুলো কোণের সামেশন যেন 360 ডিগ্রি হয়। যদি সবগুলো কোণের সামেশন 360 ডিগ্রি হয়,
তার মানে আমাদের অঙ্কন করা বা আমাদের ক্যালকুলেশন করা দ্যাটস রাইট, ইটস ওকে। কিন্তু যদি 360 ডিগ্রি না আসে, বুঝে নিতে হবে আমরা কোথাও মিস্টেক করেছি, তখন সেইভাবে আমরা আমাদের ভুলগুলো কারেকশন করে নিতে পারি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ক্লাসটিতে। আগামী ক্লাসে হয়তো আমরা আপনাদের কিছু অ্যাসাইনমেন্ট এবং কিছু কুইজ নিয়ে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি বরাবরের মতোই আপনাদের সাথে আছি তন্ময় দত্ত, আজকে অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসটি নিয়ে। আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা গত ক্লাসে কোন গল্পটা পড়ছিলাম। আমরা গত ক্লাসে পড়ছিলাম বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা তৈলচিত্রের ভূত গল্পটি। আমাদের সাথে এই মুহূর্তে যারা জুম এবং ফেসবুক থেকে আমাদের ক্লাসটি দেখছেন, আমাদের ক্লাসটি করছেন, আপনাদের প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং ফেসবুক লাইভ থেকে যারা আমাদের ক্লাসটি দেখছেন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা বেশি বেশি করে কিন্তু ক্লাসটিকে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার পাশাপাশি আরো অনেকগুলো মানুষ আমাদের এই ক্লাসটি দেখার সুযোগ পায় এবং নতুনভাবে নতুন কিছু শিখতে পারে। এবং আমাদের সাথে জুমে যারা আছেন, আমি আপনাদেরকেও বলছি, আমাদের সাথে যারা সরাসরি ক্লাস করছেন আপনাদেরকেও বলছি, আপনারা কিন্তু আপনাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন যে আপনারা এইভাবে এত মজা করে এত সুন্দরভাবে ঘরে বসে যে আপনারা ক্লাস করছেন। এটাও যদি আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনাদের বন্ধুরাও আপনাদের মতো এভাবে করে ক্লাস করতে পারবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের পড়াশোনায় ঢুকে যাই। আচ্ছা, আমরা তৈলচিত্রের ভূত যখন গল্পটা পড়ছিলাম, তখন এই তৈলচিত্রের ভূত গল্পটা পড়তে গিয়ে আমরা কিন্তু এখানে বেশ কিছু জিনিস দেখেছি। আচ্ছা, তার আগে আমি একটু সারিকার কাছে যাচ্ছি। সারিকা, আমি আপনাকে একটু আনমিউট করার একটা রিকোয়েস্ট দিচ্ছি। দেখুন, আপনি রিকোয়েস্ট আপনার ডিভাইসে দেখতে পাবেন। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমরা তৈলচিত্রের ভূত গল্পটা তো নিশ্চয়ই পড়েছিলাম আগের ক্লাসে, নিশ্চয়ই আপনার মনে আছে, আপনি তো ছিলেন আগের ক্লাসে। জি। আচ্ছা, আমরা কতটুকু পড়েছিলাম এটা যদি একটু ছোট করে আমাদের যদি একটু সামারি করে বলতে পারতেন, তাহলে সবার জন্য মনে হয় সুবিধা হতো। আমরা পড়েছিলাম নগেন যখন এসেছিল লাইব্রেরির মধ্যে, তখন পরশুর ডাক্তারের কাছে এসে যখন সে ভীতপ্রায় একটা অবস্থার মধ্যে সে সবগুলো খুলে বলেছিল, আমরা সে পর্যন্ত পড়েছিলাম। এবং উনি বলেছে যে ভূত বলতে কিছু নেই এবং প্রেতাত্মা বলতেও কিছু নেই। উনি নগেনকে বুঝিয়েছিলেন, আমরা সে পর্যন্ত পড়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সারিকা আপনাকে। হ্যাঁ, আমরা দেখেছিলাম গল্পটার শুরুতে এরকম যে পরাশর ডাক্তার নামে একজন ডাক্তার আছেন এবং পরাশর ডাক্তারের এক ভাতিজা বা ভাইপো, যার নাম হচ্ছে নগেন। তো এই নগেন এবং পরাশর ডাক্তার, এদের দুজনের মধ্যে মোটামুটি ভালোই সম্পর্ক। পরাশর ডাক্তারকে নগেনকে পরাশর ডাক্তার কখন দেখেছিল? নগেনের মামা যখন মারা যায়, তখন নগেনের মামার শ্রাদ্ধের সময় যখন পরাশর ডাক্তার গিয়েছিলেন সে নিমন্ত্রণ রক্ষা করবার জন্য, তখন সে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে তিনি আসলে নগেনকে দেখেন। এবং নগেন পরবর্তীতে পরাশর ডাক্তারের কাছে এসে কি বলেন? পরাশর ডাক্তারের কাছে এসে নগেন বলেন সে একটা মহা বিপদে পড়েছে। কি বিপদ? তার বাসায় নাকি ভূত ভর করেছে, তার বাসায় নাকি ভূত আছে। তো এখন স্বাভাবিক, এখন এই যুগে তো আর ভূত বলতে কিছু নেই, আর একজন ডাক্তার মানুষ সে তো কখনোই ভূত প্রেত এগুলোতে বা অশরীরী কোনো কিছুতে বিশ্বাস করবে না। তারপরও নগেন যেভাবে করে ডাক্তার কাকাকে ঘটনাটা বলেছিল, সেভাবে করে পরাশর ডাক্তার অবিশ্বাস করতেই পারেননি। আসলে নগেন কখনোই পরাশর ডাক্তারকে মিথ্যা কথা বলবে না, এইটা পরাশর ডাক্তার জানতেন। তাই তিনি নগেনের কথাটা অগত্যা বিশ্বাসই করে নিলেন। এবং যখন নগেন ঘটনা বলতে লাগলো যে লাইব্রেরি ঘরে মামার ছবিতে যখন নগেন হাত দিয়েছে, এই কথা বলতে বলতে নগেনের চোখ মুখ একদম বিস্ফোরিত হয়ে যায়। নগেন একদম বড় বড় চোখ করে পরাশর ডাক্তারের কাছে তাকিয়ে থাকে, মানে সে কয়েকবার শিউরে ওঠে। এই পর্যন্ত আমরা শেষ করেছিলাম আমাদের আগের ক্লাসে। আজকে আমরা জানবো যে আসলেই কি ওই লাইব্রেরি ঘরটাতে ভূত বলতে কোনো কিছু ছিল, নাকি ভূতের আড়ালে অন্য কিছু ছিল, সেটা আমরা দেখব আজকের আমাদের এই ক্লাসে। যদি আমরা স্লাইড দেখতে পাই তাহলে অবশ্যই কিন্তু আমরা থামস আপ দেখাবো যে হ্যাঁ আমরা স্লাইড দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আমরা স্লাইডটি দেখতে পাচ্ছি।
ওকে, দেখুন তাহলে আমরা এখানে কি দেখছি, আমরা আজকে তৈলচিত্রের ভূত গল্পের দ্বিতীয় পর্বটি পড়ব এবং আমরা এই গল্পের পাঠ পরিচিতিটা নিয়ে আলোচনা করব এবং তার উপর একটা কুইজ পর্ব থাকবে, বাড়ির কাজ থাকবে। এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় সমূহ। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের গল্পের পরবর্তী অংশে। আচ্ছা, এই যে নগেন, নগেনের তো দু চোখ বিস্ফোরিত, তাই না? নগেন তো ঘটনা বলছে আর নগেন বারবার শিউরে উঠছে। হ্যাঁ, ছোট মানুষ কয়েকবার শিউরে উঠছে, ডাক্তার কাকা কি যে বলবো আপনাকে, এরকম একটা ভাব সে যখন ঘটনাগুলো বলছিল। এরকম করতে করতে আমরা কি দেখতে পাচ্ছি যে নগেনের দু চোখ বিস্ফোরিত হয়ে যায়। এদিকে পরাশর ডাক্তার মনোযোগ দিয়ে নগেনের কথা শুনছেন। নগেনের কথা শুনতে শুনতে পরাশর ডাক্তার তখন নগেনকে জিজ্ঞেস করেন, আচ্ছা নগেন, তোমার কি আগে কখনো ফিট হয়েছিল? ফিট হয়েছিল বলতে যে তুমি কি আগে কখনো এরকম অজ্ঞান টজ্ঞান হয়ে যেতে নাকি? ডাক্তার মানুষ, স্বাভাবিক তিনি জিজ্ঞেস করবেনই যে তুমি যে এরকম মানে বাসায় কয়েকবার এই ভূতের ভয়ে অজ্ঞান টজ্ঞান হয়ে গেলে, তুমি কি এরকম আগেও অজ্ঞান টজ্ঞান হয়ে যেতে? যদি নগেন বলতো যে হ্যাঁ আমি আগেও এরকম কয়েকবার অজ্ঞান হয়েছে, তাহলে ডাক্তার কাকা হয়তো বা অন্যভাবে নগেনের রোগটা নির্ণয় করে তাকে চিকিৎসা দেবার একটা ব্যবস্থা করতেন। কিন্তু নগেন কি উত্তর দেয় এই প্রশ্নের উত্তরে? নগেন বলে, না তো ডাক্তার কাকা, আমার তো কোশমিন কালেও এরকম হয়নি। কোশমিন কালে মানে হচ্ছে আমার কখনোই এরকম হয়নি, মানে আমি এই ঘটনার আগ পর্যন্ত আমি কখনোই ফিট হইনি বা কখনো অজ্ঞান হইনি। আচ্ছা, এখন কথা হচ্ছে পরাশর ডাক্তার তখন মনে মনে চিন্তা করলেন যে নগেন যেভাবে ঘটনাগুলো বলছে, এই ঘটনাগুলো কি আসলেই সত্য নাকি ও নিছক বানিয়ে বলছে। আবার নগেনের কথাগুলো অবিশ্বাস করারও জো নেই, কারণ নগেনকে তিনি খুব ভালোভাবেই চেনেন যে নগেন মিথ্যে কথা বলার ছেলে নয়। তারপরে পরাশর ডাক্তার অনেক 7-5 ভেবে তিনি নগেনকে আশ্বাস দিলেন, ঠিক আছে নগেন, আমি তোমার সমস্যা যতটুকু পারি সমাধান করার চেষ্টা করব। ওকে, এখন পরবর্তী অংশে কি হয় আমরা দেখি। পরাশর ডাক্তার চিন্তিত, আবার বিশ্বাস না করেও তিনি পারছেন না। ওকে, এবার নগেনের সাথে পরাশর ডাক্তার কোথায় যাবেন? নগেনের সমস্যা সমাধান করতে যাবেন। আচ্ছা, নগেনের সমস্যা যদি পরাশর ডাক্তারকে সমাধান করতে হয়, তাহলে তাকে কি করতে হবে? নগেনের সাথে সেই লাইব্রেরি ঘরে যেতে হবে। লাইব্রেরি ঘরে যেয়ে সেই ঘটনাটা আগে তদন্ত করে দেখতে হবে যে আসলে এই ঘটনা কি, এবং সেই ঘটনা যতক্ষণ না পর্যন্ত তিনি নিজ চোখে না দেখছেন, উপলব্ধি না করছেন, ততক্ষণ পর্যন্ত নগেনের কথাগুলোকে তিনি বিশ্বাসও করতে পারছেন না, আবার উড়িয়েও দিতে পারছেন না। সেই জন্য তিনি কি করলেন? নগেনকে বললেন, ঠিক আছে, কাল সকলে যখন ঘুমিয়ে পড়বে তখন আমি তোমার সঙ্গে সেই লাইব্রেরি ঘরে যাব এবং দেখব যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই পরাশর ডাক্তার, আমি একটু মার্ক করে দেই তাহলে আপনাদের জন্য হয়তোবা বুঝতে একটু সুবিধা হবে। এই যে এই পরাশর ডাক্তার উনি এবং এই যে আমাদের বন্ধু নগেন, তারা কি করলো? তারা তখন চুপি 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 করে এই যে লাইব্রেরি ঘর, এই লাইব্রেরি ঘরের মধ্যে তারা প্রবেশ করলো। আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরি ঘরের একদম মাঝখানে নগেনের মামার ছবিটা আছে, তাই না? ওকে, ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করার পর পরাশর ডাক্তারের তখন অনেক ভয় হচ্ছিল ভেতরে, যে আসলেই কি ভূত বলে কিছু আছে? চারিদিক অন্ধকার, নিস্তব্ধ, কিচ্ছু নেই, নাকি আসলেই নগেন মিথ্যা কথা বলছে বা বানিয়ে বলছে। যাই হোক, অনেক সাহস করে আসার পর নগেনের মামার ছবিতে যখন পরাশর ডাক্তার হাত দেবেন বা হাত দিতে যাবেন, তখনও তার কেমন জানি অস্বস্তি বোধ হচ্ছিল যে এমন একটা মানুষ যার তৈলচিত্রটা দেখে মনে হচ্ছিল যে জলজান্ত একটা মানুষ, সেই জলজান্ত মানুষটার গায়ে এবং ছবিটার মধ্যে হাত দিবেন, কেমন যেন একটা অস্বস্তি তার বোধ হতে লাগলো। এমন সময় নগেন আবার অন্ধকারের মধ্যে ফিসফিসিয়ে পরাশর ডাক্তারকে কি বলতে লাগলো জানেন? ডাক্তার কাকা, আপনাকে তো একটা ঘটনা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এই যে মামা মরার আগে কিন্তু ছবিটা আঁকিয়েছিলেন, আর দাদা মশাই আর দিদিমা মরার পরে ছবিটা আঁকিয়েছিলেন। মামা যেহেতু মরার আগেই ছবিটা আঁকিয়েছিলেন, কাজেই এর জন্যই কি এরকম কিছু হলো? এটা নগেন পরাশর ডাক্তারকে বলে। তখন পরাশর ডাক্তার সব কিছু ছেড়ে ছুড়ে তিনি যখনই ছবিতে হাত দেবেন বা হাত দিতে যান, এবং ছবিটা রূপোর ফ্রেমে বাধাই করা ছিল, রূপোর ফ্রেমে যখনই তিনি হাত দেন তখনই সাথে সাথে তিনি ছিটকে কয়েক হাত দূরে পড়ে যান।
এবং যখন তিনি ছিটকে কয়েক হাত দূরে পড়ে যান তখন তিনি অনেকক্ষণ চুপ করে বসে থাকেন। নগেনও খুব ভয় পেয়ে যায়। নগেন তাড়াতাড়ি করে ঘরের আলো টালো সবকিছু জ্বালিয়ে দেয়, ঠিক আছে। এবং পরাশর ডাক্তার তখন একটু রাগে ক্ষোভে নগেনের দিকে তাকায়, তাকিয়ে তখন বলে যে তুমি একটা আস্তা গর্ধব। এই জায়গাটার মধ্যে এই যে ঘরটা, মামার যে লাইব্রেরি ঘরটা, এই লাইব্রেরি ঘরে তোমার মামার ছবিটা আছে। লাইব্রেরি ঘরে কি কি হয়েছে না হয়েছে তুমি সবকিছু আমাকে বলতে পারলে, অথচ তুমি এইটুকু আমাকে বলতে পারলে না যে এই লাইব্রেরি ঘরে তোমার মামার ছবিটা রূপার ফ্রেমে বাঁধানো। তখন আমরা দেখেন কি জানতে পারি যে আমরা যে আসলে এই কোনো কিছু হলেই এই ভূত প্রেত, এখন মনে করেন হচ্ছে আমরা এমন সময় দেখি যে গ্রামের মধ্যে আপনার হচ্ছে অন্ধকারের মধ্যে আপনি দেখলেন যে কোন একটা মাঠে যা আলো চলে যাচ্ছে, হ্যাঁ কোন একটা আলো চলে যাচ্ছে, আপনি দেখে মনে করলেন যে ওরে বাবার এখানে ভূত নাকি, বা আপনি মনে করলেন ওরে বাবা এখানে জিনটিন আছে নাকি, বা জিনটিন যাচ্ছে নাকি এখান দিয়ে। হ্যাঁ, এই ধরনের কোনো কিছু আমাদের মধ্যে কিন্তু মনেই হয়। কিন্তু এমন সময় দেখা যেতে পারে হয়তোবা মাঠের মধ্যে এক ধরনের বিশেষ গ্যাস থাকে, আমরা জানি ওই গ্যাস থেকে এক ধরনের আলো জ্বলে ওঠে। হয়তোবা সেই আলোটা দেখেই আমরা মনে করে থাকি যে ভূত টুত আমরা কোনো কিছু দেখলাম কিনা, বা আমরা অগত্যা ভয় পেয়ে যাই। বা অনেক সময় দেখা যায় আমরা যদি বিষয়গুলো না জানি, ঘরের মধ্যে বা একটা অন্ধকার ঘরে আপনি কথা বলছেন, ঘরের মধ্যে হয়তো বা কিছু নেই, দেয়ালে আপনার কথাগুলো মানে বাধাপ্রাপ্ত হয়ে বা বাড়ি খেয়ে সেটার প্রতিধ্বনি সৃষ্টি হচ্ছে। আপনি তখন কি মনে করলেন যে ভূত মনে হয় আপনাকে ব্যঙ্গ করছে, কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা না। একটা ফাঁকা ঘরে আপনি কথা বললে সেই কথাগুলো চারপাশের দেয়ালে যখন বাড়ি খাবে তখন একটা প্রতিধ্বনি সৃষ্টি হবে। তেমনি ভাবে এই রূপোর ফ্রেম, এই নগেনের যে মামাতো ভাই পরেশ, সে কি করেছে, সেই ইলেকট্রিক মিস্ত্রিকে আপনার হচ্ছে অর্থ দেবার ভয়ে বা ইলেকট্রিক মিস্ত্রিকে পারিশ্রমিক দেবার ভয়ে সে এই মামার ছবিতে যাতে আলো জ্বলে বা মামার ছবিটার মধ্যে সে যাতে আলো জ্বলে সেজন্য সে একটা ব্যবস্থা করেছিল। রূপোর ফ্রেমের মধ্যে সে একটা বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে রেখেছিল, যাতে করে সারা বাড়িতে যখন আলো জ্বলে ওঠে তখন কি হয়, সারা বাড়িতে যখন আলোটা জ্বলে ওঠে তখন কোনো কিছুই হয় না, আলো জেলে ওই ছবি ছুলেও কিছু হয় না। হ্যাঁ, কিংবা হচ্ছে সারা বাড়িতে যখন আমরা দেখতে পারি যে পুরো বাড়িতে আলো জ্বলছে বা এই ঘরটাতে যখন আলো জ্বলছে, ওই মুহূর্তে ছবিটাতে টাচ করলে কোনো কিছুই আসলে ঘটে না বা কোনো কিছু ঘটতে আমরা দেখি না। যখন আলো নিভে যায় তখনই আসলে ছবিটা ছোঁয়া মাত্র সেখানে একটা কারেন্টের শক লাগে। কারণ আলো নিভে যাওয়া মাত্র বিদ্যুতের কোনো উপায় থাকে না অন্য কোনো তার দিয়ে বা অন্য কোনো জায়গা দিয়ে বিদ্যুৎটা সে নিজেকে প্রবাহিত করবে। তখন সে কি করে, এই রূপার ফ্রেমের ভেতর দিয়েই তখন তার নিজেকে প্রবাহিত হতে হয়। আর আমরা সবাই জানি রূপার ফ্রেমের ভেতর দিয়ে বিদ্যুৎ কিন্তু প্রবাহিত হয়, এবং এই রূপার ফ্রেমে কিন্তু আপনি টাচ করলে আপনাকে কিন্তু কারেন্টের শক দিবে, কি আমরা জানি না এটা? ঠিক এইরকম একটা ঘটনাই কিন্তু ঘটেছিল এই জায়গাটায়, যেটা ছিল একদমই সামান্য একটা ব্যাপার, কিন্তু নগেন মনে করেছিল যে ওরে বাবা কি না কি, কোন ভূত এখানে, মামদ ভূত না কোন ধরনের ভূত এসে তার উপর ভর করেছে। এই ভেবে সে একদম অসুস্থ হয়ে পুরোই কাহিল হয়ে গিয়েছিল। মামার কথাবার্তা শুনে নগেন একদমই বোকা হয়ে যায়, এবং তখন নগেন মনে মনে চিন্তা করে, আমি তো কখনো এই বিষয়গুলো ভেবে দেখিনি। আসলেই তো রূপার ফ্রেমের ভেতর দিয়ে তো বিদ্যুৎ প্রবাহিত হয়, সেজন্যই তো আমি রূপার ফ্রেমে হাত দেওয়া মাত্রই বিদ্যুতের যে শকটা বা কারেন্টের শক আমার গায়ে এসে লেগেছিল, এবং আমি মনে করেছিলাম যে মামা আমাকে কি করছেন, আমাকে পছন্দ করেন না, তাকে আমি ভক্তি শ্রদ্ধা করি না, সেটা তিনি জেনে গিয়েছেন। সেজন্য তিনি আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছেন, বা তিনি আমাকে এই বোঝাতে চাচ্ছেন যে তুই আমার ছবিটা আর স্পর্শ করবি না, এরকম। কিন্তু নগেন যখন পুরো ব্যাখ্যাটা শুনলো বা ডাক্তার কাকার কাছ থেকে আসল ঘটনাটা সে জানতে পারলো, তখন আসলেই নগেন বোকা হয়ে গিয়েছিল। এবং তখন ডাক্তার কাকা মনে মনে চিন্তা করছিল, শুধুমাত্র নগেনের শরীর দিয়ে নয়, বিদ্যুৎ যদি সুযোগ পায় সে আমার শরীরকেও ছাড়ে নাই। মানে সে হচ্ছে ডাক্তার কাকা যখন হাত দিয়েছিল তার শরীরের ভেতর দিয়েও তো সে প্রবাহিত হয়েছিল, তাকেও তো সে কারেন্টের শক দিয়েছিল। সেজন্য সে তখন মনে মনে চিন্তা করতে লাগলো, যাক বাবা, অন্তত নগেনের সাথে এসে বৈদ্যুতিক শকের আঘাতে আমাকে মরতে হয়নি বা প্রাণটা হারাতে হয়নি। আমরা কি সব এই পর্যন্ত বুঝতে পেরেছি? যদি বুঝে থাকি আমরা অবশ্যই থামস আপ দিয়ে কিন্তু জানাবো। ওকে, এরপরে আমরা কোথায় চলে যাচ্ছি দেখুন, এরপরে আমরা চলে যাচ্ছি
পাঠ পরিচিতিতে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য অবজেক্টিভের জন্য খুবই প্রয়োজন হবে, সেটা হচ্ছে তৈলচিত্রের ভূত গল্পটি 1941 সালের মৌচাক পত্রিকা প্রকাশিত হয়। এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আসতেই পারে যে তৈলচিত্রের ভূত গল্পটি 1941 সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় বা কত সালে মৌচাক পত্রিকায় প্রকাশিত হয়। ঠিক আছে, তো এটা আমরা একটু দাগিয়ে রাখবো বা চাইলে আমরা লিখেও নিতে পারি। এখানে আমরা তিনটি বিষয় নিয়ে দেখতে পাচ্ছি। একটি হচ্ছে কুসংস্কারে বিশ্বাসী। আমরা অনেক সময় অনেক কুসংস্কারে বিশ্বাসী হয়ে পড়ি। এখানে আমরা যে ক্যারেক্টারটি দেখেছি নগেন, সেই নগেনও কিন্তু কুসংস্কারে বিশ্বাসী ছিল। তার মানে সেও কিন্তু ভূত প্রেত এগুলো বিশ্বাস করত, যার কারণেই একটা ছোট ব্যাপারকে সে কিন্তু যুক্তি দিয়ে চিন্তা না করে সে কিন্তু সেটাকে ওই মানে কি বলবো কুসংস্কার দিয়ে চিন্তা করেছিল। তো এই কুসংস্কারে বিশ্বাসী এই বিষয়টা কিন্তু আমরা এই গল্পটার মধ্যে দেখতে পাই। এরপরে দেখুন বিজ্ঞান বুদ্ধির জয়। পরাশর ডাক্তার কিন্তু একজন ডাক্তার ছিলেন এবং আমরা সবাই জানি যে যেহেতু তিনি ডাক্তার হতে গেলে তাকে অবশ্যই বিজ্ঞান সিদ্ধ জ্ঞান তাকে থাকতে হবে। আর যেহেতু তিনি বিজ্ঞানের মানুষ, বিজ্ঞান নিয়ে তিনি গবেষণা করেন, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, কাজেই তিনি সবকিছুকে কুসংস্কার দিয়ে কিন্তু চিন্তা করবেন না, বা ভূত প্রেত বা অলৌকিক কোনো বিষয় দিয়ে কিন্তু তিনি চিন্তা করবেন না। তিনি সবার আগে চিন্তা করবেন সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে, যে এর পেছনে আসলে এই বিষয়টা থাকতে পারে বা এর জন্য এই ঘটনাটা ঘটতে পারে। তিনি কিন্তু তাই করেছিলেন। ওনার বিজ্ঞান বুদ্ধির কারণেই কিন্তু আজকে নগেন এই বিষয়টি জানতে পারলো যে আসলেই ওটা ভূতের কোনো কিছু ছিল না, ওটা সম্পূর্ণ ছিল একটা বৈদ্যুতিক ব্যাপার। এরপরে আমরা দেখতে পাই যুক্তিবোধ। পরাশর ডাক্তারের মধ্যে যুক্তিবোধ ছিল প্রচন্ড পরিমাণে, তাই পরাশর ডাক্তার কিন্তু নগেনকে প্রত্যেকটা ব্যাপার যুক্তি সহকারে বুঝিয়েছিলেন যে কেন এই রূপার ফ্রেম দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে, কেন সারাদিনের সমস্ত আলো যখন নিভে যায় তখন এই বিদ্যুৎটা রূপার ফ্রেমের ভেতর দিয়ে প্রবাহিত হয়। এই সমস্ত কিছু কিন্তু উনি যুক্তি দিয়ে নগেনকে বুঝিয়ে দিয়েছিলেন। তো এই তিনটা বিষয় কিন্তু আমরা এই গল্পটার মধ্যে দেখতে পাই বা মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু ফুটিয়ে তুলেছেন। কুসংস্কারে বিশ্বাসী এই জিনিসটা তিনি ফুটিয়ে তুলেছেন নগেন চরিত্রের মাধ্যমে, বিজ্ঞান বুদ্ধির জয় এবং যুক্তিবোধ এই দুইটা জিনিস তিনি ফুটিয়ে তুলেছেন পরাশর ডাক্তার চরিত্রের মাধ্যমে। আমরা কি সবাই বুঝতে পেরেছি? এরপরে আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা একটা কুইজ গেমে চলে যাব। আমি আপনাদেরকে একটা পোল জেনারেট করে দিচ্ছি, দেখুন আপনারা সবাই পোলটা দেখতে পারবেন। আপনারা একটু দ্রুততার সাথে এটার অ্যান্সারটা দিয়ে দেব। নিশ্চয়ই আপনারা পোলটি দেখতে পাচ্ছেন। প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নটি হচ্ছে নগেন কার বাড়িতে লেখাপড়া করতো? মাসির বাড়ি, পিসির বাড়ি, দাদার বাড়ি, মামার বাড়ি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন? জীবিত মামার প্রতি তার ভক্তি শ্রদ্ধা ছিল না। মামার মৃত্যুর আগেই ছবিটা আঁকা হয়েছিল। ছবির অপর ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল, রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল। নগেন ভূতকে খুব ভয় পেত। আমি আপনাদের প্রত্যেকের উত্তর পেয়ে গিয়েছি। আমি এবার পোলিংটা এন্ড করে দিচ্ছি এবং আমি আপনাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি। দেখুন প্রথম উত্তরটি হবে মামার বাড়ি। আমরা সবাই জেনেছি গল্পে নগেন তার মামার বাড়িতে থেকেই পড়াশোনা করত, কারণ নগেনের মা বাবা ছিল না, এবং ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল, তাই নগেন যতবারই ছবিটাতে স্পর্শ করেছে ততবারই সে কিন্তু বৈদ্যুতিক শক খেয়েছে এবং সে দূরে ছিটকে পড়ে গেছে এবং সে মনে করেছে এটা ভূতের কাণ্ড। নিশ্চয়ই আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। এবার আমরা সবাই একটু বাড়ির কাজটা দেখে নেব। আমাদের একটা সৃজনশীল প্রশ্ন থাকবে বাড়ির কাজ হিসেবে, এবং আমরা নিশ্চয়ই স্লাইডটি দেখতে পাচ্ছি এবং আমরা দেখি আমাদের বাড়ির কাজটি কি থাকছে। তানজিলা অষ্টম শ্রেণীর একজন ছাত্রী। সে ঢাকায় মা বাবার সঙ্গে থাকে। গ্রাম থেকে বেড়াতে আসেন ওর বাবার এক বৃদ্ধ চাচা। তানজিলা সন্ধ্যার পর দাদার সঙ্গে কথা বলছিল। ওদের কথা দেয়ালে বাধা পেয়ে ফিরে আসছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে তানজিলার দাদা ভাবেন ভূত তাদের ব্যঙ্গ করছে। ওর দাদা ভয় পেয়ে যান। তানজিলা তখন দাদাকে বুঝিয়ে বলে আমাদের কথা দূরের দেয়ালে বাধা পেয়ে ফেরত আসছে, একে বলে শব্দের প্রতিধ্বনি। প্রথম প্রশ্নটা হচ্ছে লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না, এ কথা কেন বলা হয়েছে ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের তানজিলার দাদা ও তৈলচিত্রের ভূত গল্পের নগেনকে কোন বিবেচনায় একই মানসিকতার অধিকারী বলা যায়, ব্যাখ্যা করো। তাহলে আমরা নিশ্চয়ই
বুঝতে পেরেছি আমরা সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেব, অথবা আমরা আমাদের জাগো ফাউন্ডেশনের পেজে রেকর্ডেড ভিডিওটি দেখেও আমরা কিন্তু এই বাড়ির কাজটি তুলে নিতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী রবিবার আমাদের আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।